নমস্কার, আমি তুফান। অল্টার্ন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা এখানে আলোচনা করব বিগত পরীক্ষাগুলোতে সায়েন্সের উপরে যে সমস্ত প্রশ্ন এসেছে এবং আগামী পরীক্ষাগুলোতে সায়েন্সের উপরে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই রকম কিছু প্রশ্ন নিয়ে। আজকে আমাদের সায়েন্সের অষ্টম ক্লাস, তো আজকে ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে, হোয়ার ইজ দ্য হিউম্যান বডি ডু দ্য ফ্যাট সলিউবল ভিটামিনস গেট স্টোরড? মানে কি, হিউম্যান বডির মনুষ্য শরীরের যে কোন অংশে যে ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো আছে সেগুলো সঞ্চয় হয়। ফ্যাট সলিউবল মানে কি, যেগুলো ফ্যাট অর্থাৎ লিপিডে কি হয়, দ্রবীভূত হয়ে যায়। অপশন এ বলছে প্যানক্রিয়াস, অপশন বি বলছে লিভার, অপশন সি বলছে কিডনি, আর অপশন ডি বলছে ইন্টেস্টাইন। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনস কোনগুলো আগে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনস আমরা কাদের কোনগুলোকে বলি? একটা হচ্ছে ভিটামিন কে, একটা ভিটামিন ই, একটা ভিটামিন ডি, আর একটা হচ্ছে এ। এই চারটে ভিটামিন হলো ফ্যাট সলিউবল। আর যে দুটো ভিটামিন আছে ভিটামিন বি আর সি, এই দুটো ফ্যাটে সলিউবল নয়। এরা কিসে সলিউবল? এরা হচ্ছে ওয়াটার সলিউবল। বোঝা গেল? তো এই KEDA এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো কোথায় সঞ্চিত হয় আমাদের শরীরে? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? লিভার। এই যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আছে KEDA, এগুলো কোথায় সঞ্চিত হয়? লিভারে। বোঝা গেল? ফ্যাট কোথায় সঞ্চিত হয়? ফ্যাট সঞ্চিত হয় লিভারে। তো এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো কোথায় সঞ্চিত হবে? লিভারে। এছাড়াও ফ্যাট সঞ্চিত হয় কোথায়? আমাদের যে অ্যাডিপোজ টিস্যু আছে, তো সেইগুলোখানে সঞ্চিত হয়, বা স্কেলিটাল মাসেল আছে সেই স্কেলিটাল মাসেল গুলোতেও ফ্যাট সঞ্চিত হয়। আর যেসব জায়গায় ফ্যাট সঞ্চিত হয় সেই সব জায়গায় ভিটামিন, যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিন আছে সেগুলো সঞ্চিত হবে। তো এই KEDA এইগুলো কোথায় সঞ্চিত হয়? লিভারে। এর মধ্যে একটা ভিটামিন আছে ভিটামিন B12, যেটা এই ভিটামিন বি এরই অংশ। এটা ফ্যাট সলিউবল নয়, কিন্তু এটা কোথায় সঞ্চিত হয়? এটা তবুও লিভারেই সঞ্চিত হয়। বোঝা গেল? চলে আসি পরের প্রশ্নে। বলছে দ্য জেন্ডার অফ চিলড্রেন মেইনলি ডিপেন্ডস অন, মানে কি, একটা শিশু যে লিঙ্গ, সে লিঙ্গ কিসের উপরে নির্ভর করে? অপশন এ ফাদার, বাবার উপরে, অপশন বি প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদার উপরে, অপশন সি বলছে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার নাকি ঠাকুমার ওপরে, নাকি অপশন ডি মাদার, মায়ের ওপরে। তো আমরা জানি মেলের সেক্স ক্রোমোজোম কি হয়? XY, আর ফিমেলের সেক্স ক্রোমোজোম কি হয়? XX। তো একটা বাচ্চা যদি এখান থেকে, তো এই ফিমেলের মধ্যে অবশ্যই একটা কে আসবে, একটা এক্স আসবে, এখান থেকে তো একটা এক্স আসবে। তো এখান থেকে যদি এই মেল থেকে যদি একটা এক্স যায়, মেল থেকে যদি একটা সরি মেল থেকে যদি একটা এক্স যায়, তাহলে সেটা কি হবে? ডবল এক্স। ডবল এক্স হলে সে বাচ্চাটা কি হবে? ফিমেল। এবার যদি আসে ওয়াই যায়, এখান থেকে একটা এক্স আসলো আর এখান থেকে একটা ওয়াই গেল, তাহলে কি হবে? এক্স ওয়াই। তাহলে এটা কি হবে? এটা মেল হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ফিমেল থেকে তো সবসময় এক্স যে কোনো একটা আসবে, সেখান থেকে তো বোঝার উপায় নেই। কিন্তু এই যে মেল থেকে যদি এক্স আসে তাহলে মেয়ে হবে, আর ওয়াই থেকে আর যদি ওয়াই আসে তাহলে কি হবে? তাহলে ছেলে হবে। তাহলে এটাই ব্যাপার। তাহলে কার উপরে ডিপেন্ড করছে? মেল অর্থাৎ বাবার উপরে। বোঝা গেল? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইজ অলসো নোন অ্যাজ, মানে কি, যে অভিকর্ষজ বল আছে সেই অভিকর্ষজ বল কোনো একটা বস্তুর উপরে যখন ক্রিয়া করে তখন আমরা তাকে আর কি বলে থাকি? অপশন এ হচ্ছে ইম্পালস, অপশন বি মাস, অপশন সি ওয়েট, অপশন ডি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ত্বরণ, ওয়েট মানে ওজন, মাস মানে ভর, আর ইম্পালস। তো কি বলে থাকবো আমরা? যে কোনো বস্তুর ওপরে যখন এই অভিকর্ষজ বলটা ক্রিয়া করছে তখন আমরা তাকে আর কি বলে থাকি? তখন আমরা তাকে কি বলে থাকি? ওয়েট। কারণ ওয়েটের সূত্র কি? ওয়েট হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ কাজ করছে কার উপরে? কোনো একটা বস্তুর উপরে যার ভর হচ্ছে মাস। তাহলে বল ইনটু ত্বরণ কি হয়ে যায়?
এই সরি, ভর ইনটু ত্বরণ, এটাকে আমরা কি বলে থাকি? বল। তো এই বলটাই কি এখানে ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে এই ফোর্স অফ গ্র্যাভিটি সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি ওয়েট অথবা ওজন। বোঝা গেল? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ পারফর্মড বাই দ্য স্টোমাটা ইন প্লান্ট? মানে কি উদ্ভিদে স্টোমাটা কি কাজ করে থাকে? অপশন এ বলছে ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, অর্থাৎ জলের পরিবহন করে। অপশন বি বলছে ট্রান্সপোর্টেশন অফ ফুড, নাকি খাবারের পরিবহন করে। অপশন সি বলছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের আদান প্রদান করে। আর অপশন ডি বলছে নান অফ দিস, এগুলোর কোনোটাই নয়। তো একটা পাতা, তো সেই পাতায় কি হয়? সেই পাতায় প্রচুর হচ্ছে এরকম ছোট 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 ছিদ্র থাকে। তো এই ছিদ্রগুলোকে আমরা কি বলে থাকি? স্টোমাটা। এই স্টোমাটার মধ্যে দিয়ে কি হয়? গ্যাসের আদান প্রদান হয়। বোঝা গেল? এদের মধ্যে দিয়ে আর একটা জিনিসও হয়, সেটা কি হয়? যে এই পাতায় যে অতিরিক্ত জল সঞ্চয় থাকে, তো সেটা তাপের ফলে সেই জলগুলো বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। তখন আমরা তাকে কি বলে থাকি? বাষ্পীভবন। বোঝা গেল? তো সেটা আলাদা জিনিস। সেটা এখানে বলা নেই। এখানে কি বলেছে? ট্রান্সপোর্টেশন, অর্থাৎ জলের পরিবহন নাকি খাবারের পরিবহন। তা জলের পরিবহন, খাবারের পরিবহন কোনটাই তো স্টোমাটা করে না। স্টোমাটা কি করে? এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে আদান প্রদান, সেইটাকে কি করে থাকে? যেমন সূর্যালোকের উপস্থিতিতে কি হয়? সূর্যালোকের উপস্থিতিতে গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় আর অক্সিজেন ছেড়ে দেয়। তো এই যে গ্যাসের আদান প্রদানটা হয়, সেটা কোথা দিয়ে হয়? এই স্টোমাটার মধ্যে দিয়ে হয়। বোঝা গেল? তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টি অফ লাইট? বলছে নিচের কোনগুলোর মধ্যে কোনটা আলোর ধর্ম নয়? অপশন এ বলছে ইট হ্যাজ এ ফাইনাইট স্পিড, মানে এর একটা নির্দিষ্ট গতিবেগ আছে। সত্যিই তাই। আলোর নির্দিষ্ট গতিবেগ কি? 3 × 10⁸ মিটার। আর কি? ইট ক্যান ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম। হ্যাঁ, আলো সত্যি ফাঁকা বা মহাশূন্যের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে বা যেতে পারে। আর কি বলছে? ইট ইনভলভস ট্রান্সপোর্টেশন অফ এনার্জি, মানে কি এটা যখন যায় তখন এর মধ্যে দিয়ে শক্তিও প্রবাহিত হয়। তা সত্যিই তাই। আলোর মধ্যে কি রয়েছে? এনার্জি আছে। আর সেই এনার্জিটা এই আলোর মধ্যে দিয়েই প্রবাহিত হয়। তাহলে এ বি সি তিনটে অপশনই ঠিক আছে। তাহলে অপশন ডি তে কি বলছে? ইট রিকোয়ার্স এ মিডিয়াম টু প্রোপাগেট, মানে কি বলছি? যে এটাকে যদি যেতে হয় তাহলে এর মাধ্যমের প্রয়োজন হয়। তাই কি আলো যাওয়ার জন্য কি কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয়? হয় না তো। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে উত্তর। আলো যদি যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হতো, তাহলে সূর্য থেকে যে আলো, সেই সূর্য থেকে আলো কি পৃথিবীতে এসে পৌঁছতো? সূর্য আর পৃথিবীর মাঝখানে কি রয়েছে? মহাশূন্য, কোনো মাধ্যমই নেই। তাহলে সেই আলো কি তাহলে আর পৃথিবীতে এসে পৌঁছতো? পৌঁছতো না। তার মানে আলো অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, সেই কারণেই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছয়। বোঝা গেল? পরের প্রশ্ন, two resistors, দুটো রোধ of 3 ohm and 6 ohm respectively are connected in series to 18 volt batteries, মানে কি একটা দুটো রোধ আছে, একটা 3 ওহমের আর একটা 6 ওহমের, সেটা একটা সিরিজে যুক্ত আছে, অর্থাৎ শ্রেণী সমবায় যুক্ত আছে। আর সেই যে ব্যাটারিতে যুক্ত আছে সেই ব্যাটারিটার পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ তড়িৎ বিভব কত? 18 ভোল্ট। বলছে দ্য কারেন্ট পাসিং থ্রু দিস সার্কিট, তাহলে ওই সার্কিটের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমি যদি সার্কিটটা আঁকার চেষ্টা করি, খানিকটা এইরকম হবে যে দুটো রেজিস্টার আছে, একটা 3 ওহম আর একটা 6 ওহম। এরকম হবে। এখানে একটা 3 ধর আর একটা হচ্ছে কত? 6। আর এইটার তড়িৎ বিভব কত বলে দিয়েছে? 18 ভোল্ট। তাহলে আমরা এই যে দুটো রোধ আছে, এই দুটো রোধের আগে কি বের করব? সমতুল্য রোধ বের করব। এরা যেহেতু হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমতুল্য রোধ কত হয়? R is equal to R1 plus R2, অর্থাৎ এখানে কত হয়ে যাবে? 3 যোগ 6 সমান 9। আবার কারেন্টের সাথে রোধ বা ভোল্টের সূত্র কি আমরা জানি? যে V is equal to কি হয়? IR। V মানে কি? তড়িৎ বিভব, I মানে কি? কারেন্ট, আর R মানে কি? রোধ। বোঝা গেল? তাহলে এখানে V বলে দিয়েছে কত? 18।
আইটা আমাদের বের করতে হবে, আর আর কত হচ্ছে, আর হচ্ছে 9, তাহলে i ইকুয়াল টু কত হয়ে যাবে, 18/9 সমান 2, আর তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে অপশন এ এখানে উত্তর হবে। পরের প্রশ্ন, which gland secrete hormones that help in the control of blood sugar levels, মানে কি, কোন গ্ল্যান্ড বা কোন গ্রন্থি হরমোন নিঃসরণ করে যেটা আমাদের রক্তে ব্লাড সুগারকে কি করে, নিয়ন্ত্রণ করে। অপশন এ বলছে থাইরয়েড, অপশন বি বলছে পিনিয়াল গ্ল্যান্ড, অপশন সি বলছে প্যানক্রিয়াস, অপশন ডি বলছে হাইপোথ্যালামাস। তো আমাদের রক্তে ব্লাড সুগারের লেভেলকে কে নিয়ন্ত্রণ করে, ইনসুলিন হরমোন। মানে ইনসুলিন কি করে, রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মানে কি, অ্যাকচুয়ালি গ্লুকোজের মাত্রা যদি রক্তে বেড়ে যায় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কে আসে, ইনসুলিন আসে। সে কি করে, এই গ্লুকোজের মাত্রাটাকে কমিয়ে দেয়। আবার যদি রক্তে হয়তো যতটা পরিমাণ গ্লুকোজের দরকার সেই পরিমাণ গ্লুকোজ নেই, তো সেই গ্লুকোজটাকে তখন কি হয়, যে গ্লুকোজ আমাদের কি হিসেবে সঞ্চিত হয়, গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়। কোথায় সঞ্চিত হয়, লিভারে। তো সেই গ্লাইকোজেন কে আবার কি করে, গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে কে পরিণত করে, গ্লুকাগন। তাহলে দুটো হরমোন, একটা ইনসুলিন আর একটা গ্লুকাগন। যখন গ্লুকোজের মাত্রা রক্তে বেড়ে গেছে তখন তাকে কমানোর জন্য কে আসে, ইনসুলিন আসে। আর যখন সেই রক্তে আবার প্রয়োজনের তুলনায় গ্লুকোজ কমে গেছে তখন কি হয়, যে গ্লাইকোজেন ছিল সেই গ্লাইকোজেনকে আবার গ্লুকাগন হরমোন এসে কিসে পরিণত করে দেয়, গ্লুকোজে পরিণত করে দেয়। বোঝা গেল? তাহলে এই ইনসুলিন আর গ্লুকাগন এই দুটো হরমোন কোনো না কোনো ভাবে কি করছে, ব্লাড সুগারের লেভেলকে নিয়ন্ত্রণ করছে, মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এই দুটো হরমোন কোন গ্রন্থি থেকে বেরোয়, এই দুটো হরমোন বেরোয় হচ্ছে প্যানক্রিয়াস অর্থাৎ অগ্ন্যাশয় থেকে। তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, which of the following metals is used for galvanization? গ্যালভানাইজেশন কি, মানে একটা মেটাল আছে সেই মেটালের ওপরে আর একটা মেটালের প্রলেপ দেওয়া হয়, যার ফলে কি হয়, যে জং পড়ে না। ধর লোহার উপরে অন্য কোনো একটা মেটালের যদি গ্যালভানাইজ করা হয় তাহলে কি হবে, সেই মেটালের উপরে আর জং পড়বে না। বোঝা গেল? তা সেইখানে ওই গ্যালভানাইজেশনের জন্য কোন মেটালকে ব্যবহার করা হয়, অপশন এ বলছে কপার মানে তামা, আয়রন মানে লোহা, জিঙ্ক নাকি সিলভার মানে রূপো। কাকে ব্যবহার করা হয় গ্যালভানাইজেশনের জন্য, গ্যালভানাইজেশনের জন্য ব্যবহার করা হয় কাকে, জিঙ্ককে। এখানে এইগুলো একটু ভুল হয়ে গেছে, এটা হবে বি, এটা সি, আর এটা হবে ডি। তাহলে অপশন সি অর্থাৎ জিঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন, which of the following is a property of wires used for making an electric fuse? মানে কি, ইলেকট্রিক ফিউজ তৈরি করার জন্য বা ইলেকট্রিক ফিউজের যে তার থাকে সেই তারের প্রপার্টি কিরকম হওয়া উচিত। বোঝা গেল? অপশন এ বলছে হাই মেল্টিং পয়েন্ট অর্থাৎ উচ্চ মানে তাকে গলানোর জন্য অনেক বেশি তাপের প্রয়োজন, উচ্চ গলনাঙ্ক যুক্ত, নাকি লো মেল্টিং পয়েন্ট নিম্ন গলনাঙ্ক যুক্ত, নাকি হাই রেজিস্ট্যান্স নাকি সেই তারের রোধ প্রচন্ড হবে, নাকি লো কন্ডাক্টিভিটি সেই তারের মধ্য দিয়ে বেশি মানে কোনো রকম তড়িৎ প্রবাহ হবে না বা গেলেও খুব কম পরিমাণ যাবে। তাহলে ফিউজ তারে কিরকম ব্যবহার করা হয়, ফিউজ তার কি আসলে সেটা জেনে নিই। তো আমরা আমাদের যে বাড়িতে বিভিন্ন জিনিসপত্র আছে, টিভি, ফ্রিজ, এসি, তো এদের একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্টের প্রয়োজন হয়। তো সেই কখনো যদি তড়িৎ প্রবাহ আমাদের মেন সার্কিটে বেশি হয়ে যায় তো কি হতে পারে, যে এই টিভি, ফ্রিজ, এসি বা আরো যা যা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আছে সেইগুলোর যতটা প্রয়োজন তার তুলনায় অনেক বেশি পরিমাণ কারেন্ট তাদের মধ্যে প্রবাহিত হতে পারে, হঠাৎ করে বেড়ে গেল। তো তার ফলে কি হতে পারে, ওই যে অ্যাপ্লায়েন্স গুলো আছে ওই অ্যাপ্লায়েন্স গুলোর ক্ষতি হতে পারে। সেইটা না হওয়ার জন্য আমরা কি করে থাকি, আমরা ফিউজ তার ব্যবহার করে থাকি। ফিউজ তার কি হয়, ফিউজ তার কি হয়, যে প্রচন্ড যখন কারেন্ট বেড়ে যায় আর কারেন্ট প্রবাহিত হলে কি হয়, কারেন্ট প্রবাহিত হলে হিট জেনারেট হয় অর্থাৎ তাপ উৎপন্ন হয়। তো যে তাপ, সেই তাপ এসে কি করে, এখানে যে তারটা আছে সেই তারটাকে এরকম মাঝখান থেকে মানে তারটা আসলে কি হয়, যে গলে যায়। তার ফলে এই যে তারটা আছে এই তারটা এরকম ভাগ হয়ে যায় বা কেটে যায়। তার ফলে কি হয়, এই যে তড়িৎটা এখান থেকে এইদিকে যাচ্ছিল সে আর যেতে পারে না, কারণ এখানটায় তো আর কোনো মাধ্যম নেই। বোঝা গেল? তাহলে কি হওয়ার দরকার, যে ওরকম হতে গেলে লো মেল্টিং পয়েন্ট অর্থাৎ নিম্ন গলনাঙ্ক যুক্ত হয়।
তার মানে কি, যে প্রয়োজনের তুলনায় যদি কিছু পরিমাণ কারেন্ট বেশি হয়ে যায় বা হঠাৎ করে অনেকটা পরিমাণ কারেন্ট হঠাৎ করে চলে এলো, যেটা আমাদের ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের ক্ষতি করতে পারে, তখন সেটাকে যাতে না হয় সেটার জন্য কি করা হয়, এই লো মেল্টিং পয়েন্ট যুক্ত ইলেকট্রিক ফিউজের তার ব্যবহার করা হয়। বোঝা গেল? যাতে হঠাৎ করে বেড়ে গেলে ওর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা একটা হিট তৈরি করবে, আর সেই হিটটা কি করবে, ওই নিম্ন গলনাঙ্কের তারটাকে গলিয়ে দেবে। বোঝা গেল? আর তার ফলে পুরো সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আর কারেন্ট গিয়ে পৌঁছাবে না, আর আমাদের অ্যাপ্লায়েন্স গুলো অন্তত বেঁচে যাবে। ঠিক আছে? পরের প্রশ্ন। Which term is used for bacterium that has become resistant to antibiotics that usually are used to treat it? মানে কি, আমরা অ্যান্টিবায়োটিক কেন খাই? আমরা অ্যান্টিবায়োটিক খাই যাতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা থাকে, কোনো একটা জিনিস বা কোনো একটা রোগ আমাদের হলো, সেই রোগটা যাতে আর ফার্দার না হয় সেই কারণে আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করার জন্য। তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, সেই সব ব্যাকটেরিয়া গুলো কি করে, যে এই যে আমরা অ্যান্টিবায়োটিক খেয়েছি সেই সব অ্যান্টিবায়োটিক গুলো এই ব্যাকটেরিয়ার উপরে কোনো রকম কাজই করে না। তার ফলে কি হয়, যে আমাদের সেই রোগ যেটা হওয়ার ছিল সেটা হয়ে যায়। তো এই যে ব্যাকটেরিয়া গুলো আছে, যে ব্যাকটেরিয়া গুলো এই অ্যান্টিবায়োটিকের ক্ষমতাকে মানে নষ্ট করে দেয় বা অ্যান্টিবায়োটিককে গ্রাহ্য করে না, তাদেরকে আমরা কি বলে থাকি? সুপার ব্যাকটেরিয়া বলি, নাকি সুপার ওয়ার্ম বলি, নাকি সুপার বাগ বলি, নাকি হাইপার বাগ বলি? কি বলে থাকি? তাদেরকে আমরা বলে থাকি সুপার বাগ। তো এই সুপার বাগ কি হয়, যে এটা ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ভাইরাস হতে পারে, এরকম কিছু থাকে যেগুলো কি হয়, যে এই অ্যান্টিবায়োটিক আমরা যে খেয়েছিলাম যে ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করার জন্য, সেটাকে এরা খর্ব করে দেয়। বোঝা গেল? তো তাই এদেরকে আমরা কি বলে থাকি? সুপার বাগ। বোঝা গেল? পরের প্রশ্ন। মিস্ক মেটাল is widely used in manufacture of which of the following? অর্থাৎ এই মিস্ক মেটাল যেটা আছে, এটাকে ভীষণভাবে ব্যবহার করা হয় কি তৈরি করার জন্য নিচের গুলোর মধ্যে? একটা বলছে ম্যাটেরিয়াল কার ব্রেক, অর্থাৎ ম্যাটেরিয়াল অফ কার ব্রেক মানে কি, যে গাড়ির যে ব্রেক হয় সেই ব্রেকে ব্যবহার করা হয়, নাকি স্মোক ডিটেক্টর, স্মোক ডিটেক্টরে ব্যবহার করা হয়, নাকি সিগারেট লাইটারে ব্যবহার করা হয়, নাকি ইমার্জেন্সি লাইটারে ব্যবহার করা হয়? কিসে ব্যবহার করা হয় মিক্সড মেটাল? মিক্স মেটাল ব্যবহার করা হয় সিগারেট লাইটার তৈরিতে। বোঝা গেল? আর একটা প্রশ্ন সিগারেট লাইটার থেকে আসে, সেটা হচ্ছে সিগারেট লাইটারের মধ্যে কোন গ্যাস থাকে? এটাও যদি জিজ্ঞাসা করে তাহলে সিগারেট লাইটারের মধ্যে কোন গ্যাস থাকে, সেটা কি উত্তর হয়ে যাবে? বিউটেন। বোঝা গেল? পরের প্রশ্ন। What is the formula of potassium whose configuration is same as the noble gas? মানে কি, এর মধ্যে কোনটা পটাশিয়ামের কনফিগারেশন হবে, যেটা স্ট্রাকচার কিসের মতো হবে? নোবেল গ্যাসের মতো। বোঝা গেল? কিরকম? পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 19। পটাশিয়ামের প্রথম কক্ষে কটা থাকবে? 2টো। তারপরের কক্ষে কটা থাকবে? 8টা। 10টা হয়ে গেল। আবার একটা থাকবে তৃতীয় কক্ষে, তাহলে কটা হয়ে গেল? 18টা। আর একটা থাকবে বাইরের কক্ষে। তাহলে এই সবাই কি চেষ্টা করে? সবাই চেষ্টা করে তার বাইরের কক্ষপথে যেন 8টা ইলেকট্রন থাকে। তাহলে এর বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে গেলে কি করতে হবে? এর বাইরের কক্ষপথে এখন কটা আছে? একটা আছে। তো ও একটা কাজ করতে পারে, এই একটা ইলেকট্রনকে হয় ছেড়ে দিতে পারে, আর নতুবা ও 7টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই তো, তাহলেই 8টা হয়ে যাবে। যে তাহলে এর পক্ষে 7টা ইলেকট্রন গ্রহণ করা যতটা কঠিন, তার তুলনায় একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক বেশি সহজ। সেই কারণে এ কি করবে, এই একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, তার ফলে এর এখন বাইরের কক্ষপথে তখন কটা হয়ে যাবে? তখন 8টা ইলেকট্রন হয়ে যাবে। এ সুস্থির হয়ে যাবে, অর্থাৎ নোবেল গ্যাসের মতো আচরণ করবে। বোঝা গেল? তাহলে এই যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, ও ছিল কে, কত ছিল? 19 ছিল, তার মানে এখন ওর ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল? 18। কিন্তু প্রোটন কত আছে? প্রোটন এখনো 19টাই আছে। এই 19টার মধ্যে প্রোটনও ছিল, আবার ইলেকট্রনও ছিল। প্রোটনও 19টা ছিল, ইলেকট্রনও 19টা ছিল। কিন্তু এখনো একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার ফলে কি হয়েছে? এখন প্রোটন 19টাই আছে, কিন্তু প্রোটন এখনো 19টাই আছে, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেছে? ইলেকট্রন হয়ে গেছে 18টা। তার ফলে প্রোটন কি পজিটিভ, অর্থাৎ ধনাত্মক তড়িৎধর্মী, তাই এখন এর মধ্যে ধনাত্মক চার্জ এসছে। আর কটা ধনাত্মক চার্জ এসছে? ও এক ইলেকট্রন ছেড়েছে, অর্থাৎ একটা তো মানে ধনাত্মক চার্জ এসছে। তাই সঠিক উত্তর কি হয়ে যাবে? K প্লাস। বোঝা গেল? পরের প্রশ্ন। H1N1 ভাইরাস is sometimes mentioned in the news, মানে H1N1 ভাইরাসকে মাঝে মাঝেই খবরে দেখা যায়।
উইথ রেফারেন্স টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিজিজ, মানে কোন রোগ হিসেবে আমরা এটাকে মেনলি চিনে থাকি। অপশন এ বলছে এইডস, অপশন বি বলছে বার্ড ফ্লু, অপশন সি বলছে সোয়াইন ফ্লু, আর অপশন ডি বলছে ডেঙ্গু। কি হয়ে যাবে? সোয়াইন ফ্লু। তাহলে সোয়াইন ফ্লু যে ভাইরাস তাকে আমরা কি বলে থাকি? H1N1 ভাইরাস। বোঝা গেল? চলে আসি পরের প্রশ্নে। A mass of 20 kg is at a height of 8 meter above the ground, মানে কি একটা 20 কেজির বস্তু মাটির থেকে 8 মিটার উপরে আছে। Then the potential energy possessed by the body is, মানে তাহলে ওই বস্তুটার মধ্যে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি সৃষ্টি হয়েছে। তো আমরা পোটেনশিয়াল এনার্জি সূত্র কি জানি? পোটেনশিয়াল এনার্জি কি হয়? যে এম মানে ভর ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ইন্টু এইচ, কতটা উচ্চতায় আছে। তাহলে এখানে এম কত বলেছে? 20 কেজি। জি কত আমরা জানি? 9.8। আর কি আর হচ্ছে কত মিটার উচ্চতায়? 8 মিটার উচ্চতায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 98 ইন্টু 8, 196 ইন্টু 8 কত হয়ে যায়? তাহলে 1568। এইবার পোটেনশিয়াল এনার্জির একক কি হয়? এনার্জির একক হয় জুল। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এইবার কিছু কিছু প্রশ্ন এমনও থাকবে যেখানটাতে দেখো এখানে প্রত্যেকটাতেই 1568, 1568, 1568, 1568, প্রত্যেকটাতেই অপশন কি আছে? মানে নাম্বারটা একই আছে, শুধু এখানে এককগুলো আলাদা। এটা কুলম্ব, এটা জুল, নিউটন, ওয়াট। তাহলে কুলম্ব তো নয়, তাহলে মানে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জির একক কি? জুল। নিউটন নয়, নিউটন বলের একক। ওয়াট কিসের একক? পাওয়ারের একক, তাই তো? তাহলে আমরা শুধুমাত্র এইটা দেখেও বলতে পারতাম এখানে কি আছে? এখানে জুল আছে, তাহলে জুল কিসের একক হয়? পোটেনশিয়াল এনার্জি বা এনার্জির একক হয়। তো সেই কারণে আমরা এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটাকে না করেই আমরা এই উত্তরটা দিয়ে দিতে পারতাম। বোঝা গেছে? তাহলে এখানে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলে আসি শেষ প্রশ্নে। বলছে দ্য ওয়েভলেংথ অফ ভিজিবল লাইট ইজ বিটুইন, মানে কি আমরা যে আলোগুলোকে দেখতে পাই সেই আলোর ওয়েভলেংথ অর্থাৎ কি বলে কত হয়? তো এই ভিজিবল লাইটের ওয়েভলেংথ কত হয়? বলছে 400 থেকে 700 ন্যানোমিটার, নাকি 1 মিলিমিটার থেকে 11 মিলিমিটার, নাকি 0.9 মিলিমিটার থেকে 1.4 মিলিমিটার, নাকি 0.1 মিলিমিটার থেকে 0.4 মিলিমিটার। মানে ভিজিবল লাইট অর্থাৎ যে আলোগুলোকে আমরা দেখতে পাই তাদের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়, কিসের মধ্যে ভ্যারি করে? তো আমরা যদি ছবিটা দেখি তাহলে এই যে ভিজিবল লাইটের এটাকে দেখাচ্ছে এখানে ভায়োলেট থেকে শুরু করে সেই রেড। তো ওয়েভলেংথ সব থেকে কম কার হয়? সেই ভায়োলেটের হয়। আর সব থেকে বেশি কার হয়? রেড। এখানে সেই ভিবজিওর ব্যাপারটা রয়েছে। তাহলে কত থেকে ভ্যারি করে? এই 400 থেকে 700 পর্যন্ত। বোঝা গেল? তাহলে 400 থেকে 700 ন্যানোমিটার হয়ে যাবে সঠিক উত্তর। আজকের 15টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে নাও। এর আগেও আমরা 7টা ক্লাস করিয়েছি, তো সেই ক্লাসগুলো দেখতে পারো। এগুলো আগামী যেকোনো পরীক্ষার জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ ক্লাসের যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে। আর এই প্রশ্নগুলোর সাথে সাথে আরো অনেক প্রশ্ন আলোচনা করা হচ্ছে যাতে এর ফলে একটা প্রশ্নের সাথে আরো অনেকগুলো প্রশ্ন একসাথে এগিয়ে যাবে। আর তোমরা যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। এই টেলিগ্রাম গ্রুপের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আমরা যে সমস্ত ক্লাস করিয়ে থাকি সেই সমস্ত ক্লাসের পিডিএফ এখানে থাকে। তো তোমরা এই টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই অবধি। আসলাম তাহলে।